আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা অষ্টম শ্রেণীতে আসো তোমরা জেনে থাকবে যে তোমাদের ধারাবাহিকভাবে ক্লাস আপলোড করা হচ্ছে। এর ধারাবাহিকতায় আজ আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান অনুসন্ধানী পাঠের পরমাণুর গঠন অর্থাৎ তৃতীয় অধ্যায় এর পর্ব 6 নিয়ে। তো বন্ধুরা, এই অধ্যায়ের উপর ইতোমধ্যে আমাদের 5টি পর্ব আপলোড করা হয়েছে, তোমরা অবশ্যই সেগুলো দেখে নিবে যদি না দেখে থাকো। কারণ সেগুলো না দেখলে, অন্তত বিশেষ করে 5 নাম্বার পর্বটা না দেখলে তোমরা 6 নাম্বার পর্বটা কিছুই বুঝবে না। কারণ 5 নম্বর পর্বে ইলেকট্রন বিন্যাস নিয়ে একদম বিস্তারিত ভেঙে ভেঙে সবকিছু আলোচনা করা আছে। তো আজ আমরা আলোচনা করব তোমাদের মৌলের ইলেকট্রন বিন্যাস এবং তাদের ধর্ম। তো বন্ধুরা, তোমাদের বই থেকে আমরা টপিকটা পড়ব এবং বুঝিয়ে দেব। দেখো তোমাদের বইয়ের এখানে কি বলছে। তোমরা ইতোমধ্যে মৌলের পারমাণবিক সংখ্যা, প্রতীক এবং ইলেকট্রন বিন্যাস সম্পর্কে ধারণা পেয়ে গেছো। তোমরা কিন্তু এগুলো নিশ্চয়ই ধারণা পেয়ে গেছো যদি আমার ক্লাসগুলো প্রথমের দিকেরগুলো করে থাকো। তোমরা এই অধ্যায়ের যদি 1 নম্বর পর্বটি দেখে থাকো তাহলেই এগুলো সম্পর্কে ধারণা পেয়ে যাবে। মৌলিক পদার্থের ধর্ম মূলত তাদের পরমাণুর ইলেকট্রন বিন্যাসের উপর নির্ভর করে। অর্থাৎ একটা মৌলিক পদার্থের ধর্মগুলো সবকিছু ধর্ম নির্ভর করে আসলে ইলেকট্রন বিন্যাসের উপরে। ইলেকট্রন বিন্যাসের ভিন্নতার কারণেই পরমাণুগুলো সক্রিয়, নিষ্ক্রিয়, ধাতব, অধাতব, পরিবাহী, অপরিবাহী এরকম ভিন্ন ধর্মের হয়ে থাকে। তো প্রথমত আমি তোমাদের কিছু এই তথ্যগুলো একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। সক্রিয় কোনগুলো, নিষ্ক্রিয় কোনগুলো, ধাতব, অধাতব, পরিবাহী, অপরিবাহী এই ব্যাপারগুলো আমরা একটু তোমাদের বিস্তারিত বলে দিই। তো দেখো বন্ধুরা, মনে রাখবা ইলেকট্রন বিন্যাস করে যদি আমাদের সর্বশেষ কক্ষপথে 1 থেকে 4টা ইলেকট্রন থাকে, অ্যাকচুয়ালি 3টা, আমরা 3টা পর্যন্ত বললে বেশি ভালো হয়। যদি 1 থেকে 3টা ইলেকট্রন থাকে অবশ্যই সর্বশেষ কক্ষপথে, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে কি ধাতু। এখন আমরা উদাহরণ দেই। ধরে নাও আমরা সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করব। তো আমরা জানি সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, তাহলে প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা, তৃতীয় কক্ষপথে 1টা। এই যে দেখো আমরা লাস্ট কক্ষপথে বা সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন পেয়েছি? 1টা। তার মানে সোডিয়াম একটা কি ধাতু। এরপরে ধরো আমি আরো একটা দেখাচ্ছি, অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা 13, তাহলে প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা এবং তৃতীয় কক্ষপথে থাকবে 3টা। দেখো বন্ধুরা, এখানে লাস্ট কক্ষপথে ইলেকট্রন কয়টা আছে? 3টা। তার মানে অ্যালুমিনিয়াম একটা ধাতু। এরপরে যদি 4 থাকে তাহলে আমরা সাধারণত সেটাকে অপধাতু বলতে পারি। অপধাতু অর্থাৎ দেখা যাচ্ছে যে 4 যাদের থাকে তাদের ক্ষেত্রে তারা কিছু ক্ষেত্রে ধাতুর মতো আচরণ করে, আবার কিছু ক্ষেত্রে অধাতুর মতো আচরণ করে। অর্থাৎ এগুলোকে আমরা বলতে পারি অর্ধধাতু, অপধাতু অথবা উপধাতু, একই নাম। এরকম একটা উদাহরণ দিচ্ছি আমি। ধরে নিলাম সিলিকন, তাহলে সিলিকনের কত? 14। দেখো প্রথমত 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা এবং 3 নম্বর কক্ষপথে থাকবে হচ্ছে 4টা। এই যে দেখো 3 নম্বর অর্থাৎ সর্বশেষ কক্ষপথে মোট 4টা ইলেকট্রন বিদ্যমান। এই জন্যই সিলিকন একটা কি অপধাতু অথবা উপধাতু অথবা অর্ধধাতু বলতে পারি। এরপরে যদি কারোর ইলেকট্রন বিন্যাসে 5 থেকে 7টা ইলেকট্রন থাকে, 5 থেকে 7, তাহলে সেটাকে আমরা বলবো কি বন্ধুরা? অধাতু। আমরা সেটিকে বলবো হচ্ছে কি অধাতু। এখন দেখো আমি বুঝিয়ে দিচ্ছি। আমরা ফসফরাস ইলেকট্রন বিন্যাস করতে পারি। ফসফরাসের 15, তাহলে প্রথমত 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা, 3 নম্বর কক্ষপথে 5টা। দেখো তো সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 5টা। মনে রাখবা এরকম যদি থাকে তাহলে সেগুলোকে আমরা বলবো হচ্ছে অধাতু। এরকম আরো একটা উদাহরণ দিচ্ছি আমি। ধরো ক্লোরিন, তাহলে ক্লোরিনে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, ক্লোরিনে হচ্ছে 17, তাহলে প্রথমত 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা, 3 নম্বর কক্ষপথে কয়টা বন্ধুরা? 7টা। তাহলে দেখো আমাদের সর্বশেষ কক্ষপথ বা 3 নম্বর কক্ষপথে কয়টা ইলেকট্রন পেয়েছি? 7টা। তার মানে ক্লোরিন একটা কি অধাতু। এখন দেখো তাহলে আমরা ধাতু, অধাতু, অপধাতু এগুলো বুঝে গেলাম। এরপরে তোমাদের এখানে দেওয়া আছে একটা সক্রিয়। তো সক্রিয় কথাটা কি? এখানে নিষ্ক্রিয় কথাটা আরেকটু বুঝি আগে। নিষ্ক্রিয় হচ্ছে যদি 8 থাকে, হিলিয়াম ব্যতীত যদি 8 থাকে, এটাকে আমরা বলবো কি নিষ্ক্রিয়। বন্ধুরা
যদি সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন থাকে তাহলে তাদেরকে আমরা বলবো নিষ্ক্রিয়। যেমন আমরা ইলেকট্রন বিন্যাস করতে পারি নিয়ন, নিয়নের কত 10, তাহলে প্রথম কক্ষপথে 2টা সর্বোচ্চ, দ্বিতীয় কক্ষপথে 8টা। এই যে আমি ইলেকট্রন বিন্যাসগুলো করতেছি এগুলো যদি তোমরা না বুঝতে পারো তাহলে অবশ্যই আমাদের পর্ব 5টি ভালো করে করবে, মনোযোগ দিয়ে করবে, তাহলেই এগুলো নিয়ে কোনো সমস্যা থাকবে না আর। তাহলে দেখো নিয়নের ক্ষেত্রে সর্বশেষ কক্ষপথে কত ইলেকট্রন বন্ধুরা? 8টা ইলেকট্রন। তার মানে নিয়ন একটা কি মৌল? নিষ্ক্রিয় মৌল। এই নিষ্ক্রিয় শব্দের অর্থ হচ্ছে তারা কারোর সঙ্গে বিক্রিয়া করতে চায় না, তারা কারোর ধারে না, অর্থাৎ তারা কারোর সঙ্গে মিশতে চায় না, বিক্রিয়া করতে চায় না। এই ব্যাপারটাই হচ্ছে কি নিষ্ক্রিয়। তাহলে এই যে নিয়ন একটা নিষ্ক্রিয় মৌল, এরপরে আমরা বলতে পারি আর্গন একটা নিষ্ক্রিয় মৌল। আর্গন হচ্ছে কত? 18। দেখো প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা, 3 নম্বর কক্ষপথেও 8টা। এই যে লাস্ট কক্ষপথে 8টা পরিপূর্ণ আছে, তার মানে আর্গনও একটা কি নিষ্ক্রিয় মৌল। ব্যতিক্রম হলো হিলিয়াম। মনে রাখবা হিলিয়ামও একটা নিষ্ক্রিয় মৌল, কিন্তু হিলিয়ামের 8টা পরিপূর্ণ হয় না বা 8টা পরিপূর্ণ হয় না। 8টা পরিপূর্ণ না হওয়া সত্ত্বেও হিলিয়াম একটা নিষ্ক্রিয় মৌল। কারণ হলো হিলিয়ামের একটাই কক্ষপথ, আর একটা কক্ষপথ 2টা ইলেকট্রন নিতে পারে সর্বোচ্চ। আমরা জানি যে 1 নম্বর কক্ষপথ সর্বোচ্চ 2টা ইলেকট্রন নিতে পারে, আর হিলিয়ামের ক্ষেত্রে আছেও 2টা ইলেকট্রন, অর্থাৎ 1 নম্বর কক্ষপথ ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ, আর এই কারণেই হিলিয়াম একটা নিষ্ক্রিয় মৌল। তাহলে আমরা নিষ্ক্রিয় মৌল কি কি পেলাম? তোমাদের 1 থেকে 30 পর্যন্ত আসলে আমরা এই 3টাই পাবো। একটা হচ্ছে হিলিয়াম পাবো, এরপরে একটা পাবো হচ্ছে নিয়ন, এরপরে একটা পাবো হচ্ছে কি আর্গন। এই 3টাই হচ্ছে আমাদের দরকার, অর্থাৎ তোমাদের যে এসএসসি লেভেল, তোমাদের ক্লাস 8 লেভেল পর্যন্ত এই 3টাই যথেষ্ট হয়ে যাবে। এরপরে দেখো বন্ধুরা, তোমাদের এখানে বলা আছে সক্রিয় ধাতু কোনগুলো? সক্রিয় তারা সবাই কিন্তু আসলে ধাতু। তো সক্রিয় ধাতু বলা হয় যাদের সর্বশেষ কক্ষপথে 1টা করে ইলেকট্রন আছে, তাদেরকে বলা হয় সক্রিয় ধাতু। যেমন সক্রিয় ধাতু যদি আমি বলি, তাহলে দেখো আমরা লিথিয়ামের উদাহরণ দিয়ে বলতে পারি। লিথিয়াম অর্থাৎ 3। তাহলে দেখো প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 1টা, লাস্ট কক্ষপথে কয়টা ইলেকট্রন বন্ধুরা? 1টা ইলেকট্রন। তার মানে লিথিয়াম একটা সক্রিয় ধাতু। আবার দেখো আমরা বলতে পারি সোডিয়াম। তাহলে সোডিয়ামের লাস্ট কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে? 2 8 1 2 8 1। তার মানে সোডিয়ামের লাস্ট কক্ষপথে 1টা ইলেকট্রন, তার মানে সোডিয়ামও একটা কি সক্রিয় ধাতু, অধিক সক্রিয় ধাতু। তাহলে লিথিয়াম একটা সক্রিয়, সোডিয়াম একটা সক্রিয়, অর্থাৎ এগুলো অধিক সক্রিয় ধাতু। আর অপরিবাহী ব্যাপারটা আসলে কি? মনে রাখবা যে সকল পদার্থ বিদ্যুৎ পরিবহন করে না। আমরা পরিবাহী বলতে পারি যারা বিদ্যুৎ পরিবহন করে, আর অর্ধপরিবাহী বলতে পারি যারা আংশিকভাবে বিদ্যুৎ পরিবহন করে, আর অপরিবাহী হচ্ছে যারা বিদ্যুৎ পরিবহন করে না। এরকম কিছু উদাহরণ হচ্ছে, যেমন আমরা বলতে পারি প্লাস্টিক, আমরা বলতে পারি রাবার, আমরা বলতে পারি শুকনো কাঠ বা বাঁশ। এগুলো হচ্ছে কি বিদ্যুৎ অপরিবাহী, অর্থাৎ এগুলো বিদ্যুৎ পরিবহন করে না। এবার দেখো তাহলে তোমরা এই জায়গার সবটুকু বুঝে গিয়েছো। এবার উদাহরণ দেওয়ার জন্য বলা যায়, যদি সর্বশেষ কক্ষপথে ধারণ ক্ষমতার সর্বোচ্চ ইলেকট্রন থাকে তাহলে কক্ষপথটিকে সম্পূর্ণভাবে পূর্ণ বলা যায়। এই ধরনের ইলেকট্রন বিন্যাসকে বলা হয় নিষ্ক্রিয়। যেমন আমি তোমাদেরকে বলে দিলাম, যদি সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ থাকে। হিলিয়ামের ক্ষেত্রে লাস্ট কক্ষপথে 2টা ইলেকট্রন নিতে পারে, 2টাই আছে, অর্থাৎ 1 নম্বর কক্ষপথে 2টা ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ। আমরা 2n² সূত্র দিয়ে দেখেছিলাম। এটা যদি তোমরা যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই পূর্বের পর্বগুলো আগে দেখবে। তাহলে 2n² সূত্র অনুসারে আমরা জানি প্রথম কক্ষপথে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে, হিলিয়ামের ক্ষেত্রে 2টোই আছে, তার মানে হিলিয়াম একটা নিষ্ক্রিয়। আবার যদি সর্বশেষ কক্ষপথে 8টা পরিপূর্ণ থাকে তাহলে সেটাও হবে কি নিষ্ক্রিয়। তাহলে নিষ্ক্রিয়তার শর্তটা আমরা কিন্তু বুঝে গেছি। যেমন হিলিয়াম পরমাণুতে এটা আমরা বুঝে গেছি প্রথম কক্ষপথে, বন্ধুরা এগুলো আমরা বুঝে গেছি। এই যে নিয়ন একটা নিষ্ক্রিয় গ্যাস, এগুলো আমরা তোমাদের ইতিমধ্যেই ব্যাখ্যা দিয়েছি। এরপরে দেখো তাহলে আমাদের পরবর্তী টপিকটা হচ্ছে কি আয়ন সৃষ্টি। দেখো আমাদের এই টপিকটা কিন্তু আমরা বুঝে গেলাম। এবার দেখো আয়ন সৃষ্টি। তো আয়ন ব্যাপারটা আসলে কি তোমাদেরকে এর আগের ক্লাসগুলো আমাদের করে থাকলে তোমরা বুঝে যাবে। সেখানে হচ্ছে যে একটা পরমাণুকে কিভাবে প্রকাশ করা হয়। আমরা বলেছিলাম যদি তোমার হচ্ছে ধরে নিলাম সোডিয়াম একটা পরমাণুকে, এই যে পরমাণুটার ক্ষেত্রে কোন জায়গাতে আমরা কি লিখব, তোমাদের বলা হয়েছিল যে বাম পাশে নিচের দিকে থাকে হচ্ছে পারমাণবিক সংখ্যা। বাম পাশে নিচের দিকে থাকবে কি পারমাণবিক সংখ্যা, বাম পাশে উপরের দিকে থাকবে হচ্ছে পারমাণবিক ভর সংখ্যা, বাম পাশে মাথার উপরের দিকে থাকবে হচ্ছে পারমাণবিক ভর সংখ্যা, আর ডান পাশে উপরের দিকে থাকবে হচ্ছে আয়ন সংখ্যা।
আয়ন সংখ্যা, বাম পাশে ডান পাশে উপরে মাথার উপরে থাকবে হচ্ছে আয়ন সংখ্যা। এই আয়ন ব্যাপারটা আসলে কি মনে রাখবা, প্রত্যেকটা মৌল প্রত্যেকটা পরমাণুই চায় তার সর্বশেষ কক্ষপথে 8টা করে মিলাতে অথবা 2টা করে মিলাতে। এই তথ্যগুলো একটু মনে রাখবা যে প্রত্যেকটা পরমাণুই চায় সর্বশেষ কক্ষপথে হয় 8টা মিলাইতে নতুবা 2টা মিলাইতে। তো যাদের 8টা বা 2টা মিল আছে এই জন্যই তারা কিন্তু কারোর সঙ্গে বিক্রিয়া করে না। আর যাদের 8টা মিল নাই, 8টার তুলনায় কম আছে, তারা গ্রহণ করে 8টা মিলাবে। আবার যাদের 8টার বেশি আছে তারা ত্যাগ করে 8টা মিলাবে, ত্যাগ করে বা দান করে 8টা মিলাবে। এই যে মিলানো 8টা মিলাইতে গিয়ে ত্যাগ করা বা দান করা আর একটা হচ্ছে গ্রহণ করা, এই দুইটা ব্যাপারকে আমরা বলে থাকি হচ্ছে আয়ন সৃষ্টি। কিভাবে দেখো, আমরা যদি সোডিয়ামের ক্ষেত্রে বলি, কই গেল সোডিয়াম, এই যে দেখো আমাদের সোডিয়ামের ক্ষেত্রে আমরা পাচ্ছি কত 2 8 1। একটু খেয়াল করো, সোডিয়াম যদি 8টা মিলাতে চাই সর্বশেষ কক্ষপথে মানে দ্বিতীয় কক্ষপথে, তাহলে সোডিয়ামকে এই একটা ইলেকট্রন রাখা যাবে না। এই একটা ইলেকট্রনকে যদি সোডিয়াম দান করে দেয় তাহলে এই সোডিয়ামের 8টা মিলে যাবে না? তোমরা বলবে হ্যাঁ অবশ্যই মিলে যাচ্ছে। তাহলে এই জায়গাতে সোডিয়াম কি করবে, একটা ইলেকট্রন দান করবে। কাউকে যদি একটা ইলেকট্রন দান করে দেয়, মনে রাখবা দান করলে সে দাতা, আর দাতা মানে সে পজিটিভ বা ধনাত্মক। তখন সোডিয়ামের আকারটা এরকম হয় যে সোডিয়াম প্লাস। এই যে প্লাস শব্দের অর্থ হচ্ছে যে সোডিয়াম পজিটিভ আয়ন, এই অবস্থাটাকেই বলা হয় আয়ন। এই অবস্থাটাকে আমরা কি বলবো, আয়ন। আয়ন দুই ধরনের হতে পারে, ধনাত্মক আয়নও হতে পারে, ঋণাত্মক আয়নও হতে পারে, আবার আলাদা নাম আছে, সেটা আমরা একটু পরে আলোচনা করছি। তাহলে আমরা বলতেছি যে সোডিয়াম যখন একটা ইলেকট্রন দান করে দিল, তখন একটা ইলেকট্রন দান করলে মাথার উপরে এরকম একটা প্লাস থাকবে। আবার যদি আমরা ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে বলি, দেখো ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে আমরা জানি পারমাণবিক সংখ্যা 12, তার মানে প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা, 3 নম্বর কক্ষপথে 2টা। তাহলে ম্যাগনেসিয়ামকে 8টা মিলাতে গেলে কি করা লাগবে, 2টো ইলেকট্রন দান করা লাগবে। তো ম্যাগনেসিয়াম যদি 2টো ইলেকট্রন দান করে দেয় তাহলে তখন আকার সৃষ্টি করবে কি, ম্যাগনেসিয়াম 2+। তাহলে বোঝাই যাচ্ছে যে যতটা ইলেকট্রন দান করবে ততটা মাথার উপরে প্লাস থাকবে। এই অবস্থাটাকে আমরা বলবো কি বন্ধুরা, আয়ন। এই অবস্থাটাকে আমরা বলবো হচ্ছে আয়ন। আবার দেখো এটা তো ধনাত্মক আয়ন হলো, আমরা ঋণাত্মক আয়নও বলতে পারি। যেমন এই যে ক্লোরিন দেখাচ্ছি, এই ক্লোরিনের দেখো তো লাস্ট কক্ষপথে কয়টা ইলেকট্রন, এখানে 8টা, এখানে 7টা। তাহলে দেখো তো 7টা ইলেকট্রন ত্যাগ করা কিন্তু অনেক কষ্টসাধ্য ব্যাপার। কিন্তু এই যদি একটা ইলেকট্রন গ্রহণ যদি একটা ইলেকট্রন করে তাহলেই লাস্ট কক্ষপথে 8টা হয়ে যাবে না? 7টা তো আছেই, 7টা আছে। যদি ক্লোরিন একটা ইলেকট্রন কারোর থেকে নেয় বা গ্রহণ করে তাহলেই কিন্তু ক্লোরিনের 8টা হয়ে যাবে। তার মানে 8টা মিলাইতে গেলে ক্লোরিনকে কি করা লাগবে, একটা ইলেকট্রন গ্রহণ করতে হবে। তখন আমরা লিখতে পারি কিভাবে, যে ক্লোরিন এই যে মাইনাস আয়ন, একটা মাইনাস আয়ন বলতে বোঝানো হচ্ছে যে ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করেছে, ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করেছে, এটাকেও আমরা বলবো হচ্ছে কি আয়ন। আবার দেখো আমরা যদি বলি সালফারের ক্ষেত্রে, দেখো আমরা সালফারের ক্ষেত্রে এখানে সালফার দেখানো হয়নি, আমরা সালফারের ইলেকট্রন বিন্যাসটা আবার একটু করি। দেখো সালফার আমরা জানি সালফারের 16, তাহলে 2টা প্রথম কক্ষপথে, দ্বিতীয় কক্ষপথে 8টা, 3 নম্বর কক্ষপথে হলো 6টা। এবার দেখো তো 6টা ইলেকট্রন ত্যাগ করাও কিন্তু অনেক কষ্টসাধ্য ব্যাপার। মনে রাখবা সর্বোচ্চ ত্যাগ করতে পারে 1 থেকে 4টা পর্যন্ত, এটা সর্বোচ্চ ত্যাগ করা যেতে পারে। তো সালফারের ক্ষেত্রে আমরা পাচ্ছি কত, লাস্ট কক্ষপথে 6টা। তাহলে সালফার কি করতে হবে, সালফার যদি 2টা ইলেকট্রন গ্রহণ করে তাহলেই সালফারের 8টা পরিপূর্ণ হয়ে যাবে না? তোমরা বলবে হ্যাঁ অবশ্যই, সালফার যদি 2টা ইলেকট্রন গ্রহণ করে তাহলে কিন্তু সালফারের 8টা হয়ে যাবে, কারণ আছে 6টা আর 2টা লাগবে। তো 2টা যদি গ্রহণ করে, এই যে মাথার উপরে 2-, তাহলে সালফার লিখে মাথার উপরে 2-, এটাকে আমরা বলবো কি সালফার আয়ন, সালফার আয়ন। তাহলে আয়ন ব্যাপারটা কি তোমরা কিন্তু বুঝে গিয়েছো। অর্থাৎ আয়ন সৃষ্টি করতে গেলে একটা পরমাণুকে হয় ইলেকট্রন দান করতে হয়, না হয় ইলেকট্রন গ্রহণ করতে হয়। এই আয়ন আবার 2 প্রকার, একটা হচ্ছে ক্যাটায়ন, একটা হচ্ছে কি বন্ধুরা ক্যাটায়ন, আর একটা হচ্ছে অ্যানায়ন, আর একটা হচ্ছে কি অ্যানায়ন। একটু ভালো করে বুঝবার চেষ্টা করো। মনে রাখবা ক্যাটায়ন হলো ধনাত্মক চার্জ, প্লাস চার্জ, আর অ্যানায়ন হলো কি মাইনাস চার্জ। এখন দেখো ধনাত্মক চার্জ বিশিষ্ট আয়নকে বলা হয় ক্যাটায়ন,
ঋণাত্মক চার্জ বিশিষ্ট আয়নকে বলা হয় অ্যানায়ন। তোমরা এগুলো লিখে নিতে পারো যে ধনাত্মক চার্জ বিশিষ্ট আয়নকে বলা হয় ক্যাটায়ন এবং ঋণাত্মক চার্জ বিশিষ্ট আয়নকে বলা হয় অ্যানায়ন। তাহলে দেখো সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করেছে বা দান করেছে, তাহলে সোডিয়ামের মাথার উপরে কি প্লাস চার্জ না? প্লাস চার্জ থাকলে তাদের নাম কি বন্ধুরা? ক্যাটায়ন। তাদের নাম কি? ক্যাটায়ন। তার মানে এখানে সোডিয়াম একটা কি ক্যাটায়ন। আবার দেখো ম্যাগনেসিয়াম কি প্লাস আয়ন না? যদি কোনো পরমাণু প্লাস আকার সৃষ্টি করে মানে ইলেকট্রন দান করে, তাহলে তাদের স্পেশাল নাম হচ্ছে কি বন্ধুরা? ক্যাটায়ন। তারাও আয়ন, ধনাত্মক বা ঋণাত্মক সবাই আয়ন, কিন্তু ক্যাটায়ন হলো ধনাত্মক চার্জ আর অ্যানায়ন হলো ঋণাত্মক চার্জ। প্রথমত আয়ন ব্যাপারটা হচ্ছে ধনাত্মকও হতে পারে ঋণাত্মকও হতে পারে। আর আয়ন আবার দুই প্রকার, একটা হচ্ছে ক্যাটায়ন, একটা হচ্ছে অ্যানায়ন। মানে ধনাত্মক চার্জগুলোকে বলা হয় ক্যাটায়ন আর ঋণাত্মক চার্জগুলোকে বলা হয় অ্যানায়ন। মোট কথা যারা প্লাস চার্জ তাদেরকে বলবো হচ্ছে ক্যাটায়ন, আর যারা মাইনাস চার্জ তাদেরকে বলবো কি? অ্যানায়ন। এই যে দেখো ক্লোরিনের ক্ষেত্রে মাইনাস চার্জ না, তাহলে ক্লোরিনকে আমরা কি বলবো? অ্যানায়ন। তাহলে দেখো তোমরা কিন্তু আয়ন সৃষ্টি ব্যাপারটা একদম বুঝে গিয়েছো খুব সহজভাবে। এবার আমরা তোমাদের বই থেকে একটু পড়বার চেষ্টা করি। দেখো বন্ধুরা, আয়ন সৃষ্টি কখনো কখনো একটি পরমাণু তার সর্বশেষ কক্ষপথের এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করে তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো স্থিতিশীলতা অর্জন করতে পারে। এই ব্যাপারটাই কিন্তু আমরা বললাম। দেখো তো একটু খেয়াল করে, আমরা সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করিয়ে দিয়েছি, সোডিয়ামকে একটা ইলেকট্রন ত্যাগ করাইছি। তো সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করলে তার কি আর ওই একটা ইলেকট্রন থাকবে? আমরা যদি সোডিয়ামের দিকটা একটু খেয়াল করি, সোডিয়ামের মোটে ইলেকট্রন আছে কয়টা? 11টা। এই 11টা ইলেকট্রনের মধ্যে ইলেকট্রন বিন্যাস করলে দাঁড়ায় হচ্ছে 2 8 1। এই একটা ইলেকট্রন যদি সোডিয়াম দান করে দেয় তখন তো এই একটা ইলেকট্রন আর থাকবে না। এই একটা ইলেকট্রন যদি না থাকে তখন তার ইলেকট্রন কতটা হচ্ছে? দেখো তো 2 আর কি 8। তো 2 আর 8 মানে কি 10। 10 বিশিষ্ট ইলেকট্রন কার? এই যে দেখো নিয়ন। এই যে দেখো কই গেল আমাদের নিয়ন। নিয়নের হচ্ছে কত বন্ধুরা? 2 এবং 8। নিয়নকে আমরা কি বলেছিলাম? নিষ্ক্রিয়। নিয়নকে আমরা কি বলেছিলাম? নিষ্ক্রিয়। তার মানে প্রত্যেকটা মৌলই চায় তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো আচরণ করতে, সেটা হয় ত্যাগ করে নতুবা গ্রহণ করে। যেমন যাদের অল্প কিছু বেশি আছে তারা ত্যাগ করবে, আর যাদের অল্প কিছু প্রয়োজন তারা গ্রহণ করবে। আমরা সোডিয়ামের বেলায় একটা ইলেকট্রন ত্যাগ করে নিয়নের মতো করে দিলাম। আবার দেখো ম্যাগনেসিয়াম যদি দুটো ইলেকট্রন ত্যাগ করে দেয়, এখানে খেয়াল করো যে ম্যাগনেসিয়াম যদি দুটো ইলেকট্রন ত্যাগ করে দেয় তাহলে ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস তখন হবে কি? 2 আর 8। তো 2 আর 8 কি? ওই যে নিয়ন। তার মানে ম্যাগনেসিয়াম দুটো ত্যাগ করে নিয়নের মতো হবে। কেন? কারণ হচ্ছে নিয়নের কাছাকাছি তারা নিয়নের কাছাকাছি, তার নিকটতম। আবার দেখো নিয়নের কাছাকাছি আমরা যদি অন্য ধরি, যেমন ফ্লোরিন এর হচ্ছে 9, তাহলে প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে কয়টা? 7টা। এ কি করবে? এই দেখো একটা ইলেকট্রন তাকে কিন্তু গ্রহণ করতে হবে। এখন ফ্লোরিন যদি একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে ফ্লোরিনের এই জায়গাতে 8টা হয়ে যাবে। তো প্রথম কক্ষপথে 2টা তো থাকবে। তাহলে যখন সে একটা ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে 8টা মিলাবে, তখন তার ইলেকট্রন বিন্যাস কেমন হলো? 2 8। 2 8 মানে কি? নিয়নের মতো। তাহলে ফ্লোরিনের ছিল কত? 9। সে একটা ইলেকট্রন গ্রহণ করে 10-এর মতো হয়। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে প্রত্যেকটা মৌল ইলেকট্রন গ্রহণ করে অথবা ত্যাগ করে, ত্যাগ বা দান করে। তো ইলেকট্রন গ্রহণ করে অথবা দান করে তার নিকটতম, তার কাছাকাছি যে নিষ্ক্রিয় মৌলটা আছে সেই নিষ্ক্রিয় গ্যাসের মতো হতে চায়। যেমন আমরা লিথিয়ামের ক্ষেত্রে যদি বলি, লিথিয়াম 3টা ইলেকট্রন, লিথিয়াম কি করে? প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 1টা। এই একটা ইলেকট্রন লিথিয়াম কি করবে? দান করে দিবে। দান করে দিলে লিথিয়াম প্লাস আকার সৃষ্টি করবে। আর লিথিয়াম যদি একটা ইলেকট্রন দান করে দেয় তখন তার ইলেকট্রন থাকবে কয়টা? শুধু 2টা না। এই যে দেখো 2টা কার ইলেকট্রন? হিলিয়াম। আমরা হিলিয়াম কই করেছি? এই যে দেখো হিলিয়ামের ইলেকট্রন হচ্ছে কত? 2টা। তাহলে হিলিয়াম একটা নিষ্ক্রিয় গ্যাস বলেছিলাম। এই যে নিষ্ক্রিয় গ্যাস হিলিয়াম, নিয়ন, আর্গন তোমাদের 18 পর্যন্ত ছিল। তো এই যে হিলিয়াম একটা নিষ্ক্রিয় গ্যাস, তার মানে লিথিয়ামের যেহেতু 3, তার নিকটতম কে ছিল? 2, হিলিয়াম। এই জন্য লিথিয়াম তার নিকটতম, তার কাছাকাছি হিলিয়ামের মতো হতে চেষ্টা করেছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে একটা পরমাণু চায় তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো আচরণ করতে। তো বন্ধুরা, আয়ন সৃষ্টি ব্যাপারটা তোমরা নিশ্চয়ই বুঝে গিয়েছো। আমরা চাচ্ছি না আজকের পর্বটাকে আর একটু লং করি। তো অবশ্যই আমরা আগামী পর্বে
আগামী পর্বের মাধ্যমে এই অধ্যায়টি সম্পূর্ণ আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। তোমাদের পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।